তোমার আমার প্রেমগাথা লেখিকা উন্মেনিয়া উর্জয়মী পর্ব ৪। হালকা বৃষ্টি পড়ছে, চারিদিক যেন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠেছে। বাতাসে মাটির গন্ধ ভেসে বেড়াচ্ছে, গাছের পাতায় জমে থাকা ফোঁটাগুলো টুপটাপ নিচে পড়ে ছোট সুর তুলছে। রাস্তায় হাঁটতে থাকা মানুষজন ছাতা খুলে নিয়েছে, কেউ বা ভিজতে ভিজতে হাঁটছে একরাশ আনন্দ নিয়ে। দূরের আকাশটা মেঘে ঢেকে আছে, তবুও সেই মেঘের ফাঁক দিয়ে আলতো আলো এসে মিলেমিশে এক অন্যরকম আবহ তৈরি করেছে। মনে হয় পৃথিবী যেন একটু থেমে গিয়ে নিঃশ্বাস নিচ্ছে, শুধু বৃষ্টি আর প্রকৃতির মায়াবী সুর। সাফার জ্ঞান ফিরতে ফিরতে অনেকটা সন্ধ্যা নেমে আসে, চারপাশে অন্ধকার ঘিরে গেছে। কোনো রকমে রাস্তার ধারে উঠে দাঁড়ায় সে। মাথা থেকে রক্ত ঝরছে, চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছে। ঠিক তখনই সামনে থেকে একটা গাড়ি আসে। গাড়ির ভেতর থেকে দুজন যুবক নেমে আসে। কিছু বোঝার আগেই ঠাস করে এক চড় পড়ে এসে সাফার গালে। আঘাত সামলাতে না পেরে দুলে যায় সে। হঠাৎ সামনের একজন পুরুষ এগিয়ে এসে আগলে ধরে ফেলে তাকে। সাফার কানে ভেসে আসে এক তীক্ষ্ণ গলার শব্দ, সৈয়দ কি করলি তুই? ওর মাথা থেকে রক্ত পড়ছে, তুই আবার থাপ্পড় মারলি কেন? কি সর, দেখতে দে। জেলি, কি হয়েছে তোর? সাফা কিছুই বুঝে ওঠার আগেই সবকিছু শূন্যে মিলিয়ে যায়। আবার যখন তার জ্ঞান ফিরে আসে, তখন দেখে সে নিজের ঘরেই শুয়ে আছে। ঘড়ির কাঁটা রাত ৩টে বাজছে। মাথার চারপাশ শক্ত করে বাঁধা সাদা ব্যান্ডেজ। চোখ ঘুরতেই টেবিলের ওপর ছোট্ট একটা চিরকুট চোখে পড়ে। চিরকুটে লেখা, নিজের খেয়াল রেখো ফুল, আমি কাল আসবো, এসে দেখতে চাই তুমি সুস্থ আছো কিনা। যদি না থাকো, তোমার সাথে কি করব সেটাও আমি জানি না। কাগজের অক্ষরগুলো যেন হালকা আলো ছড়িয়ে সাফার হৃদয়ে ভরসার উষ্ণতা ছুঁয়ে দিল। হঠাৎ করে অজানা এক টান, এক অদ্ভুত নিরাপত্তা তাকে ঘিরে ধরল। সাফার বেলকনিতে গিয়ে দাঁড়ালো। সেখান থেকে স্পষ্ট দেখা যায় জঙ্গলটা। এখনো তার মনে ভাসে সেই অচেনা যুবক। কিছুটা ধোঁয়াশার মতো মনে হয় সবকিছু। সে নিজেই ফিসফিস করে বলল, রাতে যাব। আমার মনে হচ্ছে যদি ভালো করে মন দিয়ে গবেষণা করি, কিছু না কিছু চমৎকার খুঁজে পাবো। ১ মাস পর আজ সাফা স্কুল এসেছে, অপেক্ষা করছে মিতুর জন্য। কিছুক্ষণ পর মিতু এসে তার পাশে বসলো। সাফা জিজ্ঞেস করলো, কি হয়েছে বেবি, তোর কি মন খারাপ? কান্না ভেজা কণ্ঠে মিতু উত্তর দিল, সে চিট করেছে। আর ইউ ওকে মিতু? আমার ১ মাসের রিলেশনশিপ। তোর তো ভুল ছিল না, চেষ্টা তো করছিলি সব দিয়ে। কুত্তার বাচ্চা আমার চাচাতো বোনের সাথে রিলেশনে গেছে। সাফার মুখে হাত। কি? আমি খুন করব? আমার ১ মাস নষ্ট হয়েছে, ছাড়বো না। আমার ১ মাসের রিলেশন, ওকে আর নাকানি চুবানি যদি না খাওয়ায়, আমার নাম মিতু হালদার না। জানি মন খারাপ, তবু বলি। রাগী কণ্ঠে বলল, স্যারের পড়া বুঝি না ওই স্যার? কথা ছিনিয়ে নিয়ে, ছাগলের বাচ্চা ১ মাস ধরে কি পড়াইছে, ছাড়বো না, আজকে বিদায় করব। ইতর, আরে তুই নিজে তো একটা ম্যাথ বোঝাতে ১ ঘন্টা নিস, সেখানে আমরা করতে ২ ঘন্টা নিব, সমস্যা কি? ছাগলের বাচ্চা। ৩ নাম্বার। কিছুক্ষণ পর ঘন্টা বেজে ক্লাস শুরু হলো। দুজনেই মাথা ঝুঁকে বসে রইল। স্যারকে কিভাবে বিদায় করা যাবে ভাবছে। মিতু তখনই পরিকল্পনা করতে লাগলো কিভাবে তার এক্সকে শাস্তি দেবে আর ন্যায্য প্রতিশোধ নেবে। মিতু তার রুমে কানে হেডফোনে গান শুনছে, তারপর বিড়বিড় করে বলছে, আমার কান্না করা উচিত, আমার ১ মাস, আমার রিলেশন। তারপর হঠাৎ বেসুরে গেয়ে উঠল, প্রেম যে বোবা প্রেম যে কালা, তাই প্রেমে এত জ্বালা, এই জ্বালাই পরাণ কান্দে রে। গান গেয়ে সম্পূর্ণ করতে পারল না, পাশের রুম থেকে বড় ভাই ধমক দিয়ে বলে, মিতু, তোর বেসুরে কণ্ঠে শুনতে চাই না, থাম মা প্লিজ থাম। চকলেট এনে দিব বাইরে গেলে, তবুও থাম। আহ, বোঝে না সে, বোঝে না, কেউ বোঝে না, থাকবো না। সাফা জান, বাঁচা প্লিজ। চিল্লাতে চিল্লাতে সে বাইরে বের হয়ে সাফাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর পৌঁছে সোজা সাফার রুমে ঢুকে ঠাস করে তার গায়ের উপর শুয়ে পড়ে। মিতু মুচকি হেসে বলে, যতবার আসি ততবারই তোকে দেখি শুয়ে থাকতে। কিরে, প্রেগনেন্ট নাকি? কয় মাস হলো বেবি? আগুন ঝরা চোখে সাফা মিতুর দিকে তাকিয়ে রইল, যেন মুহূর্তে আগুন ছুঁড়ে মারবে। শুয়ে শুয়ে আকাশে তারা গুনছে। মিতু ছাদে আছে। মিতু আর বাড়িতে যায় নাই, বান্ধবীর কাছে থেকে গেছে। ভ্রুকুচকে সাফা প্রশ্ন করে, তুই কি সত্যি ভালোবাসতি? অনুভূতি ছিল না, তবে আগ্রহ ছিল। এখন ১ মাস নষ্ট করছে, প্রতিশোধ নিব। কি করবি? আপাতত ঘুমাবো এখন। দুই বান্ধবী
ছাদে ঘুমিয়ে আছে, চারপাশে নিস্তব্ধতা, আকাশে মলিন চাঁদের আলো। সেই কোমল আলো দুজনের মুখে এসে পড়ছে, যেন এক অপূর্ব ছবির ছাপ এঁকে দিচ্ছে। তাদের মাঝে অদৃশ্য কোনো টান নিঃশব্দে বেঁধে রাখছে একে অপরকে। চারিদিকে মাঝে মাঝে বয়ে যাওয়া মৃদু বাতাস দৃশ্যটিকে আরো মায়াময় করে তুলছে। সকাল ৫টা, চারদিকে শীত শীত ভাব। কাল রাতে ছাদে থাকার কারণে সাফার অবস্থা খারাপ, তবে আগুন পাশে থাকায় ঠান্ডা কিছুটা কম লাগছে। কিন্তু মনে প্রশ্ন জাগছে, এই মেয়ে তাকে তার এক্স রাকিবের বাড়ির সামনে কেন আনলো। কিছু বোঝার আগেই মিতু হাত ধরে সামনে পুকুরের পাশে আম গাছের পেছনে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর রাকিব আসে। মিতুর মনে শয়তানি হাসি, এক দৌড়ে যায় রাকিবের সামনে। রাকিব পেছনে ফিরে বলে, তুমি? আর কিছু বলার আগেই এক ধাক্কায় ফেলে দেয় সামনের পুকুরে। ১ মাস নষ্ট করছো, শুধু পুকুরে ফেলে দিচ্ছি, কিন্তু মন তো বলছে যেন খুনই করি। মিতু আর সাফা যখন বাড়ির পথে রওনা দিবে, তখন মাঝপথে দেখা হয় সৈয়দের সাথে। মিতু বলল, সৈয়দ ভাইয়া যে। সাফা মৃদু স্বরে সালাম দেয়, আসসালামু আলাইকুম সামি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? কোনো মতে হ্যাঁ বলে সাফা। কেন জানি সামি ভাইয়াকে ভয় লাগে। মৃদু প্রশ্ন করে, আচ্ছা ভাইয়া, একজন সৈয়দ ডাকে, একজন স্বামী ডাকে, কেন তোমাকে ভাইয়া? সৈয়দ নামে সবাই চেনে, কিন্তু স্বামী নামে যারা ডাকে তারা আমাকে মন থেকে ভালোবাসে। সাফার মুখে লাল আভা, লাল হয়ে গেছে দুই পাশেই। কি আশ্চর্য, তার লজ্জা লাগছে। আচ্ছা আসি, আমাদের না দেরি হয়ে যাচ্ছে। বাড়িতে যাস, মা ডাকছে তোকে, আর সাফাকে নিয়ে যাস। সাদা শার্ট পরা এক পুরুষ সাফার হৃদয়ে দম বন্ধ করার জন্য সক্ষম হলো। সে কি জানে তার কথা, ব্যবহার সবকিছু সাফার হৃদয় দম বন্ধ করতে সক্ষম। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, জঙ্গলের ভেতর ভিজে কাদামাটির গন্ধ ছড়িয়ে আছে। এক অচেতন মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে এক যুবক। মেয়েটির গায়ে সদ্য বিয়ের লাল শাড়ি, মাথার ওপরে খোপা থেকে সোনালি অলংকারের ঝনঝন শব্দ ভেসে আসছে। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নেমে এলো, সেই সাথে আরো ভয়ের আবহ ছড়িয়ে পড়ল চারপাশে। অন্ধকার গাছপালার ফাঁক গলে চোখ পড়ল জঙ্গলের গভীরে। দাঁড়িয়ে আছে এক জরাজীর্ণ জমিদার বাড়ি। এত ভেতরে এরকম বাড়ি আছে তা বিশ্বাস করা কঠিন। যুবক মেয়েটাকে নিয়ে সোজা সেই বাড়ির ভেতর ঢুকলো। মাটির উপর ফেলে দিল মেয়েটাকে। তারপর হঠাৎ করে ভীষণ খারাপভাবে তার গলার কাছে মুখ নামালো। চোখের সামনে তীক্ষ্ণ দুটি দাঁত ঝলসে উঠল। মুহূর্তেই সেগুলো মেয়েটির ঘাড়ে গেঁথে দিল। সেই রক্তাক্ত মুহূর্তেই যুবকটির পুরো রূপ বদলে গেল। মানুষের অবয়ব ছিঁড়ে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর প্রাণী, দাতাল, কুৎসিত, ভৌতিক এক সত্তা, যার চোখে জ্বলজ্বল করছে রক্তলাল ক্ষুধার আগুন।